আসসালামু আলাইকুম সবাইকে। হরর স্টোরিজ বাই সাজিয়া তন্নির আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন সেই ভাইটির নাম হচ্ছে আতিকুল ইসলাম আতিক। তার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারোদিয়া গ্রামে। ওনার বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমরা ইতোমধ্যে আমাদের চ্যানেলে প্রচার করেছি। তো চলুন আমরা আজকের ঘটনাটি শুনে আসি। এইবারের ঘটনাটি যে গ্রামে ঘটেছে সেই গ্রামটির নাম হচ্ছে মূলত মহেশপুর। এই গ্রামটি হচ্ছে তার গ্রামেরই পাশের গ্রাম। আর যে ব্যক্তির সাথে ঘটেছে সেই ব্যক্তির নাম হচ্ছে, যার সাথে এই ঘটনাটি ঘটেছে সেই ব্যক্তি ওই মহেশপুর গ্রামেরই বাসিন্দা ছিলেন। তো ঘটনাটি যার সাথে ঘটেছে সেই ব্যক্তির নাম হচ্ছে সামির। সামির ভাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন সদস্য এবং ঘটনাটি ঘটে 2007 সালের দিকে। তো সশস্ত্র বাহিনীতে কাজ করা কালে ওনার পোস্টিংটা ছিল ওনার বাড়ির কাছেই, এজন্য উনি গ্রামের বাড়িতে রেগুলার আসা যাওয়া করতে পারতেন। আর ওনার বিয়ে হয়েছিল ওনার পাশের উপজেলারই এক মেয়ের সাথে, এবং ঘটনাটি যখন ঘটে তখন ওনার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন। তো সেই কারণে তার স্ত্রী যখন গর্ভবতী ছিলেন তখন ওনাকে প্রায় সময়ই তার স্ত্রী দেখভাল করার জন্য তার পোস্টিং থেকে তার পাশের গ্রামে তার স্ত্রীকে দেখতে যাওয়া লাগতো। তবে ঘটনার সময় ওনার স্ত্রী তার বাপের বাড়িতেই ছিলেন। তো ওনার আবার এই সামির ভাইয়ের মাছ ধরার শখ ছিল। তো উনি যেহেতু মাছ ধরতে বেশি পছন্দ করতেন সেহেতু উনি ভাবলেন যে শ্বশুরবাড়িতে যেহেতু স্ত্রীকে দেখতেই যাবেন, তো যাওয়ার সময় কিছু মাছ ধরে শ্বশুরবাড়ির সবার জন্য নিয়ে যাবেন। আর এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে তার পাশের পাড়ায় এক বয়স্ক লোক আত্মহত্যা করে। তো সেই মুরব্বি যেই ব্যক্তি আত্মহত্যা করেছিলেন সেই ব্যক্তি ছিলেন ওই সামির ভাইয়েরই খুব পরিচিত একজন ব্যক্তি। তো উনি খুব মনে মনে খুব দুঃখিত ফিল করলেন যে আহারে এই লোকটা মারা গেল। তো ওনারকে শেষবারের মতো ওনার লাশ দেখার জন্য উনি তার বাসায় গেলেন, এবং ওই লোকটি আত্মহত্যা করেছিল মূলত রাতের বেলায়, কিন্তু পরদিন ঠিক হয় যে পরদিন দিনের বেলা তাকে হচ্ছে যে দাফন কাফন করে গোসল করে তার লাশ দাফন করা হবে পরদিন দিনের বেলায়। এবং সেই ব্যক্তির বয়স প্রায় 60+ ছিল, এবং তার ছেলে এবং ছেলের বউও ছিল, নাতি নাতনিও ছিল। তো ওনার স্ত্রী কোনো কারণে মারা গিয়েছিলেন, মূলত পারিবারিক কোনো কারণেই ওনার স্ত্রী আত্মহত্যা করেছিলেন বলে শোনা যায়। তো ওনার স্ত্রী যেহেতু অনেক কম বয়সে মারা যান, তো তার স্ত্রীর মৃত্যুর পর থেকেই উনি একাকিত্বে ফিল করছিলেন। তবে ওনার সম্পদের কোনো অভাব ছিল না, উনি কোনো অভাবের কারণে সুইসাইড করেননি। কারণ ওনার নিজস্ব বাড়ি ছিল, জমি ছিল, পুকুর ছিল, গরু হাঁস মুরগি ছিল, প্রচুর অঢেল সম্পদ ছিল। তো সেই বয়স্ক ব্যক্তিটির একটা মুরগির ফার্মও ছিল, এবং সেখান থেকেও তার প্রচুর ইনকাম হতো। আর উনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মূলত ওনার নিজেরই মুরগির ফার্মের ভেতরে। উনি একটা জায়গায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তো আমাদের এই সামির ভাই যখন তার প্রতিবেশী এই লোকটিকে দেখতে যান তখন উনি এমন একটা জিনিস দেখেন, এত ভয়াবহ একটা দৃশ্য দেখেন যেটা দেখে যে কারোই গায়ের লোম দাঁড়িয়ে যাবে। উনি দেখতে পান যে ওই যে বয়স্ক ব্যক্তি যিনি আত্মহত্যা করেছেন তার হচ্ছে বডিটা ঝুলছে, এবং তার হচ্ছে জিহ্বাটা পুরো বের হয়ে আছে, এবং চেহারাটা ভয়ানক রূপ ধারণ করেছে। ওনার চোখগুলো বড় বড় হয়ে আছে প্রচণ্ড যন্ত্রণায়, এবং চোখগুলো একদম মনে হচ্ছে যেন শরীর থেকে ঠিকরে বের হয়ে আসবে, এরকম ভয়াবহ একটা দৃশ্য। তো উনি এই দৃশ্য দেখে ভয় যতটুকু না পাচ্ছিলেন তার চেয়ে বেশি মানসিক কষ্ট পাচ্ছিলেন, কারণ ওই ব্যক্তি তার পূর্ব পরিচিত ছিল এবং একই গ্রামের বাসিন্দা ছিল। তো সেই সামির ভাই মূলত হচ্ছে
প্ল্যান করেন যে যেহেতু অনেক রাত হয়ে গেছে, পরদিন সকালে যেহেতু ওনার দাফন, তো উনি পরদিন সকালেই গিয়েছিলেন মূলত এই ব্যক্তির সাথে ওই ব্যক্তিকে শেষ দেখার জন্য। তো ওই সময় উনি ওই ব্যক্তিকে দেখে এরপর বাজার থেকে বেশ কিছু মাছ কিনে উনি ওনার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং ওনার প্ল্যান ছিল যে উনি সারাদিন উনি ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুরের খাবার খেয়ে আবার বিকালের দিকে আসবেন এবং এসে হয়তো জানাজা শরিক হবেন। যেহেতু এখানে একটা আত্মহত্যা অপঘাতে মৃত্যুর ঘটনা ছিল, সেই কারণে হচ্ছে যে পোস্টমর্টেমের ব্যাপার ছিল, এই কারণে ঠিক হয় যে আসরের নামাজের পরে হচ্ছে যে ওই ব্যক্তির লাশ দাফন করা হবে। তো কোনো কারণে সামির ভাইয়ের শ্বশুরবাড়িতে গেলেও সেখানে বেশ সময় বেশ ব্যস্ত হয়ে যান বিভিন্ন কাজে, এই কারণে ওনার সেখান থেকে ফিরতে ওনার প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো উনি ফেরার সময় ওনার স্ত্রী ওনাকে বেশ কিছু মাছ, মিষ্টি, মাংস রান্না করে ওনাকে দিয়ে দেন যাতে করে উনি বাসায় গিয়ে সেগুলো গরম করে খেতে পারেন। তো উনি ফেরার পথে এই খাবারগুলো নিয়ে যখন আসছিলেন, তখন ফেরার পথে একটা বিশাল মাঠ পড়ে যেখানে মাঝখান দিয়েই রাস্তাটা গেছে। তো সেখান থেকে কিছু দূর আসার পর সামির ভাই দেখেন যে একটু দূরে একটা সুন্দর মেয়ে দেখা যাচ্ছে, যে মেয়েটা দেখতেও খুব বেশি সুন্দর এবং তার পোশাক আশাকটাও বেশ মার্জিত। তো উনি গাড়িতে করে আসছিলেন, তো মেয়েটার কাছাকাছি আসতেই দেখলেন যে মেয়েটা তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলেন। তো সামির ভাই এই ঘটনাটাকে খুব একটা পাত্তা দিলেন না, কারণ উনি যেহেতু সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, ওনার এই বিষয়টাতে জানা ছিল যে প্রায় সময় এরকম বিভিন্ন ঘটনা ওনার কানে এসেছে যে এরকম মহিলারা মাঝে মধ্যে রাত বিরেতে একাকী বিভিন্ন পথিকরা যারা মোটর বাইক নিয়ে যাচ্ছে তাদেরকে বিভিন্ন আকার ইঙ্গিত করে, বিভিন্ন সাহায্য চায়, লিফট চায়। তো মহিলা মানুষ ভেবে যখন দয়া পরবশ হয়ে যখনই তারা গাড়ি থামায়, তখনই দেখা যায় যে আশপাশ থেকে ডাকাত এসে ঘিরেছে এবং হচ্ছে ছিনতাইকারীরা সব কিছু ছিনতাই করে নিয়ে চলে যায়। তো এই ঘটনাটা দেখে উনি এরকম কোনো কিছু হবে বলেই ধারণা করেছেন। তো এই কারণে মেয়েটা হাসি দেওয়া সত্ত্বেও উনি পাত্তা না দিয়ে উনি গাড়ি চালিয়ে চলে গেছেন। তো উনি ওই মেয়েটিকে ক্রস করে উনি ওনার বাইক চালিয়ে প্রায় আরও 2 কিলোমিটার সামনে গেলেন। যাওয়ার পর এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখার জন্য উনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। উনি সামনে তাকিয়ে দেখেন যে 2 কিলোমিটার আগে যে মেয়েটাকে উনি রাস্তায় হাসতে দেখেছিলেন, ঠিক সেই মেয়েটা ওনার সামনে আবার আবির্ভূত হয়েছে। সে এবারও হাসছে, কিন্তু এবারে তার যে হাসিটা ছিল সেটার ভঙ্গিটা খুবই অদ্ভুত ছিল। আগের হাসিটা যেরকম একটা মিষ্টি একটা হাসি ছিল, এবারের হাসিটা খুব কদাকার। দেখে মনে হচ্ছে সে ওনার ওপর প্রচণ্ড বিরক্ত, প্রচণ্ড রাগান্বিত একটা হাসি এবং প্রচণ্ড ক্রূরও একটা হাসি। তো এই ঘটনার পরে এই বিষয়টা দেখে উনি কনফার্ম হলেন যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা কোনো অস্বাভাবিক ঘটনা, এই মেয়েটা কোনো সাধারণ মানুষ নয়। তো এর মধ্যে আরেকটা ঘটনা উল্লেখ করি যে কিছুক্ষণ আগে আগেরবার যখন মেয়েটিকে দেখা গিয়েছিল, তখন মেয়েটি ছিল রাস্তার এক পাশে দাঁড়ানো, কিন্তু এবার সে রাস্তার একদম মাঝ বরাবর দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে তার হাত দুটো এমনভাবে প্রসারিত করে রেখেছে যাতে করে উনি গাড়ি এক সাইড দিয়ে মেয়েটাকে পাশ কাটিয়ে যেন চলে যেতে না পারে, সেরকম কোনো উপায়ই সে অবশিষ্ট রাখেনি। তো উনি মেয়েটার থেকে প্রায় 15-20 হাত আগে এসে, মানে 15-20 হাত দূরত্বে মেয়েটা আছে, সেই রকম অবস্থায় উনি ব্রেক করেন এবং গাড়িটা থামিয়ে দেওয়ার ফলে গাড়ির মিটারের ভোঁ ভোঁ যে আওয়াজটা হয় সেইটা চালু করে দেন যাতে করে মেয়েটা অন্তত ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু দেখলেন যে মেয়েটা, তাতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই, সে ওই জায়গায় দাঁড়ানো আছে। এরপর সামির ভাই একটু ভয় পেলেন, যদিও উনি অনেক সাহসী মানুষ ছিলেন, তারপরেও মেয়েটার কোনো ভাবান্তর না দেখে, সে যে সরছে না এটা দেখে সে খুব ভয় পেলেন যে এখন কি করা যায়। তো উনি হঠাৎ সিদ্ধান্ত নেন যে যা হবার হবে, কিন্তু আমি একটা রিস্ক নিয়ে দেখব। আমি মেয়েটার
কোনো রকম চেষ্টা করব যে মেয়েটার পাশ কাটিয়ে দ্রুত বেগে চালিয়ে চলে যেতে। আবার মনে মনে এটাও ভয় পাচ্ছিলেন তিনি যে হঠাৎ করে পাশ কাটিয়ে যাওয়ার সময় যদি মেয়েটা হাত বাড়িয়ে যদি খপ করে শার্টের কলার ধরে টেনে যদি ওনাকে গাড়ি থেকে ফেলে দেন। তো যা ভাবা তাই কাজ। উনি প্রচণ্ড বেগে যখন গাড়িটি স্টার্ট দিলেন তখনই হঠাৎ করে মেয়েটি তার রূপ পরিবর্তন করে ফেলল। এতক্ষণ দেখতে সে একটা স্বাভাবিক মানুষের মতো ছিল, হঠাৎ তার চেহারার গড়ন বদলে যেতে লাগলো। সে পুরো মুখটা হাঁ করে সে হাসি দেওয়া শুরু করলো খুব কদাচিৎভাবে, এবং তার মুখটা যখনই খুললো তখনই দেখা গেল এক অদ্ভুত ব্যাপার যে তার যে দাঁতগুলো ছিল সেগুলো একদম একজন সাধারণ মানুষের চেয়ে একদম খুবই ডিফারেন্ট, খুবই বড় সাইজের দাঁত। নর্মালি একজন সাধারণ মানুষের দাঁত কখনোই এত বড় হয় না। তো সামির ভাই এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান যে একটা মানুষের দাঁত এত বড় কিভাবে হতে পারে। শুধু দাঁত নয়, আরও একটা ব্যাপার হলো যখনই সে হাসা শুরু করলো তখনই সে তার দাঁতের ভেতর থেকে মনে হলো যেন আলো বের হচ্ছে, তার চোখের ভেতর থেকে ঠিকরে অনেক প্রচণ্ড বেগে আলো বের হচ্ছে, এবং তার কানের ভেতর থেকে তার পুরো মুখমণ্ডল আলোয় উদ্ভাসিত হলো। তো এই পুরো দৃশ্যটা দেখে সামির ভাই প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তো তাৎক্ষণিকভাবে এই দৃশ্য দেখে ওনার প্রায় জ্ঞান হারিয়ে ফেলার মতো উপক্রম হলো। তারপরেও উনি নিজেকে কোনো রকমে সামলে নিলেন, এবং ওনার তখনও এরকম বিপদের মধ্যে ওনার ধর্মের প্রতি বিশ্বাস হারায়নি। তো উনি বিভিন্ন দোয়া দুরূদ পড়ে এবং এরপর আয়াতুল কুরসি কয়েকবার পড়ে উনি ওনার মনে গায়ে ফুঁক দিয়ে উনি ভাবলেন যে যা হবার হবে, আমি এই মেয়েটার গায়ের উপর দিয়ে চালিয়ে দেব। তো যা ভাবা তাই কাজ। উনি করলেন যে মেয়েটার পাশ কাটিয়ে একদম হ্যাচকা টানে প্রচণ্ড জোরে গাড়িটা চালিয়ে দিলেন, এবং তখন বিভিন্ন রকম আওয়াজ করতে থাকলো, বিভিন্ন কান্নাকাটির আওয়াজ, মনে হয় যেন কারো গায়ের উপর দিয়ে যখন গাড়ি চাপা দিয়ে চলে যায়। প্রচণ্ড হৃদয় বিদারক, একদম গগন বিদারী একটা কান্নার মতো আওয়াজ। তারপরে উনি পেছন দিকে তাকালেন না। তো দোয়া দুরূদ পড়তে পড়তে উনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, রাস্তা ফুরোয় না। তো প্রায় বেশ কিছুক্ষণ পর, অনেকক্ষণ পর, প্রায় 1-1.5 ঘন্টা পর উনি ওনার গ্রামের রাস্তায় ফিরে এলেন, এবং তখন দেখা গেল যে এরপর আর তেমন কিছু হচ্ছে না, তেমন কোনো আওয়াজ বা তেমন কোনো ভৌতিক ঘটনাও উনি দেখতে পাচ্ছেন না। তো উনি যখনই ওনার নিজের এলাকার রাস্তায় পা দিলেন, একটু পরেই ওই বাড়িটা পড়ল যেই ব্যক্তিটি আত্মহত্যা করেছিল সকালবেলা, মানে আগের দিন রাতের বেলা যে লোক আত্মহত্যা করেছিল, এবং ওই দিন বিকালে যার জানাজা হওয়ার কথা ছিল ওই ব্যক্তির বাড়িটি ওনার সামনে পড়ল। তো বাড়িটি দেখেই হঠাৎ করে ওনার মনে পড়ল, আরে এই লোকটা তো আগের দিন আত্মহত্যা করেছিল, এই লোকটার তো আসলে জানাজায় শরিক হতে পারলাম না শ্বশুর বাড়িতে যাওয়ার কারণে। তো এটা মনে হওয়ার পর উনি প্রচণ্ড ওনার একটু গিল্ট ফিল হলো এবং খারাপ লাগলো যে আহারে এই লোকটার জানাজায় শরিক হতে পারলাম না। তো উনি ওই বাড়িটি পার হয়ে আরেকটু সামনে এগোনোর পরে উনি একটা কবরস্থান পড়ে, সেখানে উনি একটা নতুন কবর দেখতে পেলেন। তো উনি আসলে সকালে যখন এসেছিলেন তখনই উনি জানতে পারেন, সবাই আলোচনা করছিল যে এই ব্যক্তিকে বিকালে পোস্টমর্টেমের পরে এই ব্যক্তিকে লাশ দাফন করে আসলে কোন জায়গায় সমাহিত করা হবে, কোন জায়গায় কবর দেওয়া হবে, সেই বিষয়টা আগে থেকেই ফিক্স ছিল। তো উনি ওই নতুন কবরটা দেখেই বুঝতে পারলেন যে এটা সম্ভবত এই আত্মহত্যা করা এই মুরব্বী ব্যক্তিটির কবর হবে। তো কবরটি দেখার পর কিছুক্ষণ পরে সেই অবস্থায় উনি কবরের ঠিক উল্টো দিকে একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পেলেন, গেঞ্জি আর লুঙ্গি পরা। ব্যক্তিটি ছিল উল্টো দিকে ঘোরা। তো উনি একটু দূর সামনে এগোতেই দেখা গেল যে ওই ব্যক্তিটি উল্টো ঘুরে, মানে ওনার দিকে ঘুরে তাকিয়েছে। তো ওই ব্যক্তিটি, পিছন ঘুরে থাকা ব্যক্তিটি যখনই সামনের দিকে ঘুরে ওনার দিকে তাকালেন, তখনই যেহেতু ওনার বাইকে আসছিলেন উনি, এবং বাইকের হেডলাইটের আলোতে আশেপাশের দৃশ্য দেখা যায়, সেহেতু বাইকের হেডলাইটের মৃদু আলোতে উনি স্পষ্ট দেখলেন যে এখন তার সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, আর এই ব্যক্তি তো সেই ব্যক্তি যিনি গতকাল রাতে আত্মহত্যা করেছেন, এবং সকালে উনি তার লাশ দেখতে এসেছিলেন অন্য সবার মতো। তো এই দৃশ্য দেখে উনি প্রচণ্ড রকম শকড হন যে ব্যক্তিটি
মারা গিয়েছে, যে ব্যক্তির দাফন কাফন হয়ে গিয়েছে, সেই ব্যক্তিকে আমি কিভাবে দেখতে পাচ্ছি? তো হঠাৎ উনি আরেকটা জিনিস দেখে অবাক হয়ে যান যে এই লোকটার কিন্তু দুপুরের দিকে পোস্টমর্টেম হওয়ার কথা ছিল। মানে পোস্টমর্টেম হলে তো শরীরে বিভিন্ন অংশ কেটে কুটে পরীক্ষা করে আবার সেটা সেলাই করা হবে, সেলাইয়ের দাগ থাকার কথা পুরো শরীরের বিভিন্ন জায়গায়, পেটের বিভিন্ন জায়গায়, কিন্তু ওনার শরীরে কোথাও কোনো সেলাইয়ের দাগ দেখা যাচ্ছিল না। তবে গেঞ্জির ভেতরে বিভিন্ন রক্তর ছাপ এবং নাড়ি ভুঁড়ি আছে, এরকমটা বোঝা যাচ্ছিল। তো ওই সময় ওই ব্যক্তিটি হঠাৎ করে প্রচণ্ড আকাশ বাতাস কাঁপিয়ে প্রচণ্ড রকম হু হু হা হা করে প্রচণ্ড রকমের ভয়ানক এক হাসি দেন, যেই হাসিতে সামির ভাইয়ের পুরো কলিজাটা শুকিয়ে যায় প্রচণ্ড ভয়ে। তারপরও উনি সাহস সঞ্চয় করে বিভিন্ন দোয়া দুরূদ পড়ে, আয়াতুল কুরসি পড়ে উনি ওনার আল্লাহর উপর ভরসা রেখে উনি হঠাৎ করে বাইকে টান দেন যে আমি এখান থেকে চলে যাই। তো উনি প্রচণ্ড বেগে চোখ মুখ বন্ধ করে দোয়া দুরূদ পড়তে পড়তে বাইকে এত জোরে টান দেন এবং অনেকক্ষণ চালানোর পর উনি ওনার বাসায় চলে আসেন। মানে কিছুক্ষণ চালানোর পর, যেহেতু ওই ব্যক্তির বাসা এবং কবরস্থানটা ছিল ওনার বাসার প্রায় কাছাকাছি, অল্প কিছুক্ষণ চালানোর পরই উনি ওনার বাড়ির উঠোনে চলে আসেন এবং উঠোনে এসে প্রচণ্ড ভয়ার্ত কণ্ঠে উনি প্রচণ্ড জোরে বাড়ির সবাইকে ডাক দেন যে কই গো, তোমরা কোথায় আছো, তোমরা এসো। তো ওনাকে ওনার মা এবং বোন এসে ওনার ঘরের দরজা খুলে দেয় এবং ওনাকে রাতে ঘুমাতে দেয়। তো পরদিন সকালে সবাই ঘুম থেকে ওঠার পর ওনাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তো উনি সবাইকে সবিস্তারে সব কিছু খুলে বলেন যে আমার সাথে এই ভয়ের ঘটনাগুলো হয়েছে। তো এটা শুনে পরিবারের সবাই ঘাবড়ে যান প্রচণ্ড। তো তারা সবাই মিলে সলা পরামর্শ করে স্থানীয় এক হুজুরকে নিয়ে আসেন, যিনি হচ্ছেন বিভিন্ন রুকিয়া বা ধর্মীয় ঝাড়ফুঁকের কাজে বা প্যারানর্মাল বিষয়ে এক্সপার্ট। তো উনি এই সব পুরো ঘটনা শুনে উনি বলেন যে আপনাকে কালকে রাতে প্রথমে যেই মহিলাটি ভয় দেখিয়েছে সেটি মূলত হচ্ছে এলাকার একটি পিশাচ। এই পিশাচ মূলত রাতের বেলা বিভিন্ন লোকজন যারা একাকী চলাফেরা করে এই রাস্তা দিয়ে যায়, তাদেরকে একজন নারীর বেশ ধারণ করে তাদেরকে ভয় দেখিয়ে থাকে। আর ওই পিশাচটা ওনার ওপর মূলত আক্রমণ করেছিল। ওনার সাথে যে খাবারগুলো ছিল, ওনার স্ত্রী যেই গরুর মাংস, মাছ, মিষ্টি রান্না করে দিয়েছিল, সেই জিনিসগুলো খাওয়ার জন্যই, সেই জিনিসগুলো ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যই সে মূলত তাকে ভয় দেখাচ্ছিল এবং তার উপর অ্যাটাক করারও তার পরিকল্পনা ছিল। কিন্তু উনি যেহেতু হ্যাচকা টান মেরে চলে এসেছেন এবং আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করেছিলেন, এই কারণে ওই পিশাচ ওনার কোনো ক্ষতি করতে পারেননি। আর কিছুক্ষণ পরে যখন উনি ওনার গ্রামের রাস্তায় আসার পর, যেহেতু উনি ওনার ওই মুরব্বী ব্যক্তির চেহারাটা দেখতে পেয়েছিলেন, সেটি ছিল অন্য কোনো দুষ্টু বদজিন, যে মূলত ওই মৃত ব্যক্তির রূপ ধারণ করে ওনাকে শুধুমাত্র ভয় দেখাতে চেয়েছিলেন। তো আল্লাহর রহমতে এই ঘটনার পর সামির ভাইয়ের সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। তবে উনি এরপর ওই দিনই ওনার জ্বরে আক্রান্ত হন এবং বেশ কিছুদিন ওনার 2-4 দিন ওনার শরীরে প্রচণ্ড জ্বর ছিল। তো এই জ্বর সেরে যাওয়ার পর আল্লাহর রহমতে উনি 2-4 দিন পর সুস্থ হয়ে যান। এরপর ওই সামির ভাইয়ের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তবে ওই ব্যক্তির আত্মহত্যা করার পর ওনার যেই মুরগির ফার্মটি ছিল, সেই ফার্ম যেখানে উনি আত্মহত্যা করেছিলেন মূলত, সেই ফার্মটি অভিশপ্ত হয়ে যায় এবং নেক্সট কয়েক বছরের মধ্যে ওই ফার্মে বেশ কিছু ঘটনা মানুষজন ফেস করে। ওই ফার্মের পাশ দিয়ে যেতে নিলেই অনেকের সাথে অনেক ভৌতিক ঘটনা ঘটে। তো ওই মুরগির ফার্মটি ছিল একটা জনবিরল স্থানে, রাস্তার আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল না। তো সন্ধ্যার পর দিয়ে ওখান থেকে ওই ফার্মের পাশ দিয়ে যখনই কেউ যেতে হাঁটাচলা করতো, তখনই সে বিভিন্ন মানুষের কণ্ঠে ডাক শুনতে পেত। ওই যে নিহত ব্যক্তি ছিলেন, ওই যেই ব্যক্তি আত্মহত্যা করেছিলেন, তার কণ্ঠ নকল করে কেউ যেন তাকে ডাকছে, ওই ব্যক্তিকে ডাকছে, এরকম শুনতো যেই ব্যক্তি ওই ফার্মের পাশ দিয়ে যেতেন। এবং যখনই পেছন ফিরে তাকাতেন, আশেপাশে তাকাতেন, তখন কাউকে দেখতে পেতেন না। তো একবার হয়েছিল যে এক মহিলা, যার ছেলের নাম ছিল নূর,
তো তাকে সবাই এলাকার সবাই নূরের মা বলে ডাকতো। তো সেই মহিলা ওই মুরগির ফার্মের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎ করে ওই মুরব্বির কণ্ঠে উনি ডাক শুনতে পেলেন, ওনাকে ডাকছে যে, ও নূরের মা এদিকে এসো। তো ওই মহিলা ওই লোকটিকে চিনতেন। ওনার কণ্ঠ শুনে সে একদম পিলে চমকে যায়, কারণ উনি আশেপাশে কাউকে দেখতেও পান না, আর কণ্ঠটা ছিল পরিচিত। ওই মহিলা জানতেন যে এই ব্যক্তি, এই কণ্ঠের মালিক আর কেউ নয়, এই যে মুরব্বী ব্যক্তি যিনি কয়েক মাস আগে উনি আত্মহত্যা করে মারা গেছেন। এটা শুনে, এই কণ্ঠ শুনে উনি প্রচণ্ড ঘাবড়ে যান এবং কিছুক্ষণ পর উনি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পান না। তো কিছুক্ষণ পর হঠাৎ করে ওনার চোখের সামনে ওই মুরব্বী ব্যক্তিটি আবির্ভূত হয় এবং প্রচণ্ড বিদঘুটে একটা আকাশ বাতাস কাঁপানো প্রচণ্ড জোরে হাসতে থাকে। তো এই ঘটনার দেখে ওই মহিলা এতটা ঘাবড়ে যান, এতটা ভীত হয়ে যান যে উনি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন সকালে ওনার এলাকার কিছু লোক ফার্মের পাশ দিয়ে যাওয়ার সময় ওই মহিলাকে ওই মেঝেতে অজ্ঞান অবস্থায় পায়। তো এই ঘটনার পর এলাকাবাসী এই বিষয়টাকে সিরিয়াসলি নেয় এবং প্রচণ্ড ভয় পেয়ে যায় যে এগুলো কনস্ট্যান্টলি এই ফার্মকে নিয়ে অনেকগুলো ঘটনা ঘটছে। তো তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই ফার্মটিকে ভেঙে ফেলা হবে এবং একজন হুজুর নিয়ে এসে বিভিন্ন ঝাড়ফুঁক করে রুকিয়া করা হয়, যাতে এখানে আর কোনো ভৌতিক ঘটনা না হয়, এবং ওই মুরগির ফার্মটিকে একদম ডিস্ট্রয় করে দেওয়া হয়। ওই খাঁচা টাচা সব কিছু ভেঙে ফেলা হয়। তো এরপরে ওই ফার্মটি ভেঙে ফেলার পরে ওই এলাকা থেকে আর কখনো কোনো ভৌতিক ঘটনা শোনা যায়নি। তো ওই সমস্যাটা ওখান থেকেই সমাধান হয়ে যায়। আমরা আশা করছি যে এই আতিক ভাইয়ের কাছ থেকে আমরা এরকম আরও অনেকগুলো ভালো ভালো ঘটনা পাবো। তো এই ছিল আজকের মতো। আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আরও বেশি ছড়িয়ে দিতে সাহায্য করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। সাজিয়া তন্নিস বাই হরর স্টোরিজ বাই সাজিয়া তন্নির আজকের এপিসোড থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।